শুভ সন্ধ্যা। পারুল প্রকাশনীর 4G লাইভ ডিজিটাল ক্লাসে তোমাদের স্বাগত প্রত্যেককেই। আমি তৌফিক ইসলাম। আজ আমি ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা এই জায়গাটা নিয়ে কিছু কথা আমরা একসঙ্গে একটুখানি শিখে নিই। চলো। সো আমাদের টপিক যেটা সেটা হলো জীবনের প্রবাহমানতা। ওকে, কন্টিনিউটি অফ লাইফ। প্রথমে একটা জিনিস আমায় বলো যে দ্যাট ইজ লাইফ, জীবন, এবং এই জীবনটাকে তুমি যদি প্রবাহিত করতে চাও, কন্টিনিউটি, সেটাকে তুমি যদি রক্ষা করতে চাও, তাহলে তার কোনো একটা জায়গাতে শুরু আছে, এটা আমাদের প্রথম জানতে হবে। এবং সেই শুরু হওয়ার পর তারপর সেই লাইফটা প্রবাহিত হচ্ছে। সো প্রথমে আমরা যদি শুরুতে আসি, যে স্টার্টিং বা অরিজিন অফ লাইফে যদি আসি, ওকে, অরিজিন অফ লাইফ, পৃথিবীতে প্রাণ প্রথম কোথায় এসছিল বা কবে এসছিল, এবং সেখান থেকে তৈরি হওয়ার পর ফার্দার সে তার জার্নিটা শুরু করেছে, সে তার প্রবাহটা শুরু করেছে। ওকে, সো পৃথিবীতে প্রথম প্রাণ এসছিল more or less 4 billion years ago। তাহলে পৃথিবীতে প্রাণ কতদিন আগে এসছে বলো আমার সঙ্গে প্লিজ। হ্যাঁ, 4 বিলিয়ন ইয়ার্স এগো। ভেরি গুড। অনেকগুলো মতবাদ আছে কিভাবে পৃথিবীতে প্রাণ এসছে। আমরা মোটামুটি সব থেকে বেশি অ্যাকসেপ্টেবল যে হাইপোথিসিস, যেটাকে সর্বজন গ্রাহ্য বলতে পারি, সেই হাইপোথিসিসটাকে আমরা মেনে চলি। কি সেটা? That is biochemical origin of life। ওকে, অর্থাৎ পৃথিবীতে প্রাণের উৎপত্তির জৈব রাসায়নিক মতবাদ। কে বলেছিলেন এই কনসেপ্টটা? এই কনসেপ্টটা ছিল ওপারিন এবং হ্যালডেনের। ক্লিয়ার? ওপারিন এবং হ্যালডেনের কনসেপ্ট। তাহলে পৃথিবীতে প্রথম প্রাণ আসলো 4 বিলিয়ন ইয়ার্স এগো। এবং দেখো কিভাবে আসলো। অনেকগুলো হাইপোথিসিসের মধ্যে আমরা যেটাকে অ্যাকসেপ্ট করি, দ্যাট ইজ বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ, অর্থাৎ জৈব রাসায়নিক জীবনের উৎপত্তি, যেটা ওপারিন এবং হ্যালডেন এই কনসেপ্টটাকে বলেছিলেন। ক্লিয়ার? এই কনসেপ্ট অনুযায়ী আমরা একদম যদি ডিটেলে না যাই, খুব বেসিকে যদি আমরা যাই, যে অ্যাকর্ডিং টু দিস কনসেপ্ট কিভাবে পৃথিবীতে প্রাণ এসছে। একদম প্রথম প্রাণের শুরুটা কিছু অ্যাটমস থেকে, তাই না? কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এই লেভেল থেকে তাদের জার্নিটা শুরু হয়েছে। আমরা কিন্তু এখানে কোনো ফ্রি মলিকিউলার অক্সিজেনের কথা লিখলাম না। ক্লিয়ার? তার কারণ যখন পৃথিবীতে প্রাণ এসছিল সেই পরিবেশটাকে আমরা বলি আদিম পরিবেশ। ক্লিয়ার? কি বলি তাকে আমরা? আদিম পরিবেশ, বা ইংরেজিতে আমরা তাকে বলি প্রাইমোডিয়াল এনভায়রনমেন্ট। প্রাইমোডিয়াল এনভায়রনমেন্ট। এবং এই প্রাইমোডিয়াল এনভায়রনমেন্টটাকে আমরা বলি এটা একটা রিডিউসিং বা বিজারক পরিবেশ। কেন বিজারক? তার কারণ সেখানে তখন ফ্রি মলিকুলার অক্সিজেনের কোনো প্রেজেন্স ছিল না, বা যে সমস্ত জীবগুলো মুক্ত আণবিক অক্সিজেন তৈরি করতে পারে সেই সমস্ত জীবগুলো তখনও তৈরি হয়নি। ওকে, সো যদি রিডিউসিং থাকে, কেন রিডিউসিং বললাম? কারণ সেখানে কোনো মুক্ত আণবিক অক্সিজেন ছিল না। যত দিন গেছে পৃথিবীর টেম্পারেচার গ্র্যাজুয়ালি কুল করেছে। ঠিক আছে? পৃথিবীর তাপমাত্রা গ্র্যাজুয়ালি কুল করেছে। কেন? কারণ তোমরা জানো যে কোনো মলিকিউল, যে কোনো স্ট্রাকচার সবসময় অনেক বেশি সুস্থিত হতে চায়। আর যদি সবসময় বেশি সুস্থিত হতে চায়, তার জন্য তাকে কি করতে হয়? তাকে এনার্জি লুজ করতে হয়। কারণ যত এনার্জি লুজ করবে তত তার স্টেবিলিটির পরিমাণ বেশি হবে। তাহলে যত দিন গেছে দেখো এই যে অ্যাটমসগুলো ছিল তারা নিজেরা ইন্টারাক্ট করে কিছু ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস তৈরি করেছে। ক্লিয়ার? কিছু ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস তৈরি করেছে। আবার দেখো এই ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলো আবার তারা নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া করে তৈরি করেছে কিছু অর্গ্যানিক মনোমার। ক্লিয়ার? কিছু অর্গ্যানিক মনোমার তৈরি করেছে। আবার অর্গ্যানিক মনোমারগুলো তারা আবার নিজেদের মধ্যে আন্তঃক্রিয়া করে তৈরি করেছে অর্গ্যানিক পলিমার।
বুঝতে পেরেছি? তাহলে দেখো এই যে স্টেপগুলো গ্র্যাজুয়ালি রান করছে, যে CHN এইগুলো একদম আদিম প্রাকৃতিক পরিবেশে ছিল, তারপর সেখান থেকে ডিফারেন্ট টাইপ অফ ইনঅর্গ্যানিক কম্পাউন্ডস তৈরি হয়েছে, অর্গ্যানিক মনোমার তৈরি হয়েছে, সেখান থেকে অর্গ্যানিক পলিমার তৈরি হলো। তারপর দেখো যখন অর্গ্যানিক পলিমারগুলো তৈরি হলো তারা আবার ফার্দার ইন্টারাক্ট করলো, ইন্টারাক্ট করে একটা স্পেসিফিক গঠন তৈরি করলো যাকে আমরা বলি, ইট ইজ নেমড অ্যাজ প্রোটোবায়ন্ট। কি বলে ডাকি আমরা এটাকে? প্রোটোবায়ন্ট। ক্লিয়ার? এবং এই প্রোটোবায়ন্টের ক্ষেত্রে আমরা কিন্তু নিউক্লিক অ্যাসিড পাই। কি পাই বলো? ইয়েস, উই ক্যান হ্যাভ নিউক্লিক অ্যাসিড। কিন্তু এই যে নিউক্লিক অ্যাসিডটা, সেই নিউক্লিক অ্যাসিডটা কিন্তু কি করতে পারতো না? সে রেপ্লিকেশন করতে পারতো না। অর্থাৎ এই যদি একটা নিউক্লিক অ্যাসিড হয় তাহলে সেই নিউক্লিক অ্যাসিডটা কিন্তু তার আরেকটা কপি তৈরি করতে তখনও শেখেনি। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে যেটা প্রোটোবায়ন্ট সেটা হলো নন রেপ্লিকেটিভ নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। বোঝা গেল জায়গাটুকু? ক্লিয়ার হলো? আবার দেখো যখন এই নিউক্লিক অ্যাসিডগুলো রেপ্লিকেশন করতে শিখলো তখন আমরা তাদেরকে প্রোটোবায়ন্ট না বলে আরেকটা নতুন নামে ডাকি, দ্যাট ইজ প্রোটোসেল অথবা বায়ন্ট। ক্লিয়ার? তাহলে সেখান থেকে আবার একটা নতুন স্টেজ তৈরি হলো। এবং দেখো এখানকার যে নিউক্লিক অ্যাসিডটা, এই নিউক্লিক অ্যাসিড কিন্তু কি করতে পারে? এই নিউক্লিক অ্যাসিড কিন্তু তার নিজের কপি বাড়াতে পারে, রেপ্লিকেশন করতে পারে। এই জায়গাটুকু ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? তাহলে এই যে বেসিক স্ট্রাকচারটুকু নিয়ে আসলাম, একটা প্রোটোসেল যে নিজের কপি, যার নিউক্লিক অ্যাসিডটা নিজের কপি নাম্বারটাকে বাড়াতে পারে, একটা ডিএনএ কপি থেকে আরেকটা ডিএনএ কপি, ফার্দার কিছু নিউক্লিক অ্যাসিড কপি তৈরি করতে পারে। ওকে, এবার দেখো যখন আমরা প্রোটোসেল তৈরি করে ফেললাম, প্রথম যে টাইপ অফ সেল এখান থেকে আমরা, তাহলে নিউক্লিক অ্যাসিড যেহেতু রেপ্লিকেট করতে পারছে তাহলে আমরা প্রকৃত সেল বলে ডাকতে পারি। সেখান থেকে প্রথম, আমি একদম ডিটেলে যাচ্ছি না, জাস্ট হেডলাইনটুকু আমরা বলে নিই এখানে। এখান থেকে আবার দেখো যে টাইপ অফ সেল তৈরি হলো, আমরা এই প্রথম টাইপ অফ সেলকে বলি কেমো হেটেরোট্রফ টাইপ অফ সেল। সেখান থেকে তৈরি হলো কেমো অটোট্রফ টাইপ অফ সেল। সেখান থেকে ফার্দার তৈরি হলো ফোটো অটোট্রফ টাইপ অফ সেল। আর যদি ফোটো অটোট্রফ টাইপ অফ সেল তৈরি হয় তাহলে শব্দটা শুনেই তুমি বুঝতে পারছো যে ফোটো মিন্স লাইট, অটোট্রফ মিন্স যে নিজের খাবার নিজে বানাতে পারে, তাই তো? অটো মানে সেলফ, ট্রফ মানে খাবার। তাহলে ফোটো অটোট্রফ মানে যে লাইটটাকে ব্যবহার করে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। আর যদি নিজের খাবার নিজে তৈরি করতে পারে তাহলে বলো তো তুমি কি তাদেরকে প্লান্টের সঙ্গে একটা সম্পর্কযুক্ত মনে করতে পারছো? ইয়েস। তাহলে ডিরেক্টলি এরা প্লান্ট নয়, প্লান্ট অনেক পরে এসছে। সো এমন কিছু অর্গানিজম তৈরি হলো যারা কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, লাইটটাকে কাজে লাগিয়ে নিজের খাবার নিজে তৈরি করে ফেলতে পারে। ক্লিয়ার? তাহলে এখন কিন্তু যেহেতু ফটোসিনথেসিস শুরু হলো, তাহলে আলটিমেটলি বলো তো এবার এনভায়রনমেন্টে তুমি কাকে পাচ্ছ? ফ্রি মলিকুলার অক্সিজেন এবার আসা শুরু করলো। ওকে, আর যখনই তুমি এই অক্সিজেনকে পেলে তখন পরিবেশটা আগে কেমন ছিল? আদিম পরিবেশ। বলো, আদিম পরিবেশ ছিল রিডিউসিং। এখন তুমি দেখো যেই অক্সিজেন পেয়ে গেছো এখন কিন্তু পরিবেশটা কি হয়ে গেল? নাও দ্যাট ইজ অক্সিডাইজিং। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা এই প্রথম একটা লাইফের সন্ধান পেলাম, এমন একটা লাইফের সন্ধান পেলাম যে কিন্তু অক্সিজেন প্রডিউস করতে পারে। তাহলে দেখো এই টোটাল গল্পটাকে আমরা কি হিসাবে নিলাম? একটা লাইন পড়তে গিয়ে যে অরিজিন অফ লাইফ, পৃথিবীতে প্রাণ এসছে কতদিন আগে? 4 বিলিয়ন ইয়ার্স এগো। কোন তত্ত্ব অনুযায়ী? ওপারিন হেলডেনের বায়োকেমিক্যাল অরিজিন অফ লাইফ তত্ত্ব অনুযায়ী। এই তত্ত্ব অনুযায়ী কি বলতে চেয়েছে তারা? যে প্রথমে কিছু ইনঅর্গানিক কম্পাউন্ডস ছিল বা প্রথমে কিছু অ্যাটমস ছিল, সেই অ্যাটমগুলোকে আমরা ফার্দার জুড়ে কিছু ইনঅর্গানিক কম্পাউন্ড তৈরি করেছি। যদিও মনে রাখবে ইনঅর্গানিক কম্পাউন্ড তৈরির সময়ই একটা অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়ে গেছিল, দ্যাট ওয়াজ CH4। পরীক্ষা প্রশ্ন আসে যে পৃথিবীতে উৎপন্ন প্রথম অর্গানিক কম্পাউন্ডের নাম কি? আনসার ইজ CH4। ক্লিয়ার? মিথেন। আর পৃথিবীতে উৎপন্ন প্রথম ইনঅর্গানিক কম্পাউন্ড যদি জানতে চাই তুমি সেখানে ওয়াটার মলিকিউলকে বলতে পারো। ওকে, তাহলে ওয়াটার পৃথিবীতে এসছে প্রথম ইনঅর্গানিক কম্পাউন্ড হিসেবে, আর পৃথিবীতে প্রথম উৎপন্ন অর্গানিক কম্পাউন্ড হচ্ছে CH4। আই থিঙ্ক ইট ইস ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা দেখলাম এটা একটা রিদম
এটা একটা ছন্দ, যে ছন্দে পৃথিবীতে প্রাণের কিন্তু উদ্ভব হলো। তাহলে এই যে প্রাণটাকে তুমি তৈরি করলে, এই প্রাণটাকে কি করতে হবে এবার? তাকে কন্টিনিউ করতে হবে। ওই জীবদেহটাকে আমি এবার তার লাইফটাকে প্রবাহ করব, কন্টিনিউ করব। এম আই ক্লিয়ার? তাহলে চ্যাপ্টারটার নামটা আমি এরকম দিতে চাইলাম যে যে জীবনটাকে তৈরি করেছি ওই জীবনটাকে এবার প্রবাহ করব, কন্টিনিউ করব। তোমার কাছে প্রশ্ন থাকবে এবার যে আমার কাছে কি কি মেথডস আছে, আমার কাছে কি কি পদ্ধতি আছে, যে পদ্ধতির সাহায্যে আমি এই লাইফটাকে কন্টিনিউ করতে পারি। কি কি পদ্ধতি বলো? খুব সিম্পল, তুমি আমায় বলতে পারো। আমরা একটুখানি বোর্ডটাকে ইরেজ করে নিই। ভাবতে থাকো কোন কোন পদ্ধতিতে, পরে আমার সঙ্গে মিলিয়ে নেবে তোমরা। ইটস আ ভেরি টাফ জব টু ক্লিয়ার ইট। ভাবতে থাকো কোন পদ্ধতিতে আমরা এই লাইফটাকে কন্টিনিউ করাতে পারি। তোমাদের প্রত্যেকের মাথায় নিশ্চয়ই একটা শব্দ ঘোরাঘুরি করছে, যে এই পদ্ধতিতে আমাদের কাছে যদি একটা লাইফ থাকে তাহলে আমরা সেই লাইফ থেকে অনেকগুলো লাইফ তৈরি করে ফেলতে পারি। ওকে, আই থিঙ্ক মোটামুটি ক্লিয়ার হয়েছে একটু। ওকে, চলো। ইয়েস, সো যে জায়গাটা তোমাদের মাথায় আসছে, দ্যাট ইজ, ইয়েস টেল মি, ইট ইজ রিপ্রোডাকশন। ভেরি গুড। তাহলে প্রজনন হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতির সাহায্যে আমরা ওই লাইফটাকে কিন্তু কন্টিনিউ করাতে পারি, তাই না? এবার একটা জিনিস খেয়াল করো, পৃথিবীতে প্রথম যারা এসেছিল তাহলে তাদেরকে একদম প্রিমিটিভ জীব কারা? ব্যাকটেরিয়া, মনেরা। তাহলে আমরা যদি 5 রাজ্য শ্রেণীবিন্যাস নেই RH হোয়াইটেকারের, তাহলে একদম প্রথমে মনেরা, তারপর সেখান থেকে কারা আসলো? ইয়েস টেল মি প্লিজ। প্রোটিস্টা, দেন ফাঙ্গি বা ছত্রাক, দেন প্লান্টি বা উদ্ভিদ রাজ্য, এবং আলটিমেটলি অ্যানিমালিয়া। ক্লিয়ার? এখানে দেখো, যারা মনেরা এবং যারা প্রোটিস্টা, এদের প্রত্যেকের ক্ষেত্রে দে আর মেড আপ অফ সিঙ্গেল সেল। ক্লিয়ার? তাহলে তারা কিন্তু একটাই কোষ দিয়ে তৈরি। তাহলে মনেরা এবং প্রোটিস্টার ক্ষেত্রে আমরা বলতে পারি তারা ইউনি সেলুলার বা এককোষী। আর ফাঙ্গি, প্লান্টি এবং অ্যানিমালিয়া, এদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি মাল্টি সেলুলার বা বহুকোষী। ওকে, সো ইউনিসেলুলার বা এককোষী অ্যান্ড মাল্টি সেলুলার বা বহুকোষী। ক্লিয়ার? একটা জিনিস দেখো, যাদের দেহ একটা কোষ দিয়ে তৈরি, আমি যদি তাদের প্রজননের কথা বলতে চাই, তাহলে একটা সেল এর প্রজনন মিন্স এই সেল থেকে আমরা যদি 2টো সেল তৈরি করতে পারি, সেই সেল থেকে আমরা যদি 4টে সেল তৈরি করতে পারি, তাহলে সিম্পলি যারা এককোষী জীব তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি রিপ্রোডাকশন ইজ ইকুয়ালস টু সেল ডিভিশন। তার ক্ষেত্রে যাহাই প্রজনন তাহাই কোষ বিভাজন। ক্লিয়ার? তাহলে এককোষী জীবের ক্ষেত্রে আমরা তার রিপ্রোডাকশন সমান সমান কোন পদ্ধতিতে বলতে পারি? ইয়েস ইট ইজ সেল ডিভিশন বা কোষ বিভাজন। এম আই ক্লিয়ার? তাহলে বলো তো, জীবনের প্রবাহমানতা পড়তে গিয়ে তোমার কি মনে হতে পারে? যে জীবনটাকে প্রবাহিত করতে গেলে রিপ্রোডাকশন লাগবে। আর এককোষী জীবের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে সেক্ষেত্রে আমাদের রিপ্রোডাকশন বলতে যে মেথডে আমরা রিপ্রোডিউস করতে চাই, দ্যাট ইজ সেল ডিভিশন। এম আই ক্লিয়ার? এবার চলে এসো, এটা এককোষী না হোক, এটা বহুকোষী জীব হোক। তাহলে বহুকোষী জীবের ক্ষেত্রেও তুমি যদি প্রজনন ঘটাতে চাও, তাহলে কি কি প্রজনন হতে পারে? এটা হতে পারে অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন, এটা হতে পারে সেক্সুয়াল বা যৌন জনন। ক্লিয়ার? আমরা যদি মডার্নটাকেই নিই, সেক্সুয়াল রিপ্রোডাকশন, এটা মডার্ন রিপ্রোডাক্টিভ টেকনিক। সো এই রিপ্রোডাকশনের ক্ষেত্রে বলো তো কি কি চাই? এক্ষেত্রে তোমার একটা মেল প্যারেন্ট চাই,
একটা মেল প্যারেন্ট চাই, এক্ষেত্রে আর কি চাই, একটা ফিমেল প্যারেন্ট চাই। মেল প্যারেন্টের ক্ষেত্রে একটা গোনাড থাকে, গোনাড, ক্লিয়ার? সো মেলের ক্ষেত্রে আমরা গোনাডটাকে কি বলে ডাকি? ইয়েস ইট ইজ টেস্টিস বা শুক্রাশয়। ফিমেলের ক্ষেত্রে যে গোনাডটাকে তুমি পাবে সেই গোনাডটাকে আমরা কি বলি? ওভারি বা ডিম্বাশয়। টেস্টিসের মধ্যে তুমি তৈরি করবে স্পার্ম, তাই তো? টেস্টিসের মধ্যে তুমি তৈরি করবে স্পার্ম, আর ওভারির মধ্যে তুমি তৈরি করবে এগ বা ওভাম। এম আই ক্লিয়ার? তাহলে বলো তো, এই গোনাডের ভেতর, টেস্টিসের ভেতর কিছু সেল আছে, সেই সেলগুলো আলটিমেটলি তোমাকে স্পার্ম বা ওভাম দিতে পারে। এই যে সেলগুলো গোনাডের মধ্যে থাকবে, সেই সেল থেকে তুমি যদি স্পার্ম বা ওভাম তৈরি করতে চাও, এই সেল থেকে তুমি যদি স্পার্ম বা ওভাম তৈরি করতে চাও, সেখানেও কিন্তু তোমার যে পদ্ধতির সাহায্য নিতে হবে, সেই পদ্ধতির নাম কি জিনিস বলো? সেল ডিভিশন। এম আই ক্লিয়ার? তাহলে মনে হয় একটা সম্যক ধারণা তোমরা পেলে যে এই চ্যাপ্টারের মধ্যে তোমাদেরকে কোন কোন জায়গাটা পড়তে হতে পারে। ডেফিনেটলি বুঝেছ তোমরা যে এখানে আমরা মেনলি পড়বো একটা জায়গা সেল ডিভিশন, নেক্সট আমরা যে জায়গাটা পড়বো দ্যাট ইজ রিপ্রোডাকশন। এবার রিপ্রোডাকশনের ক্ষেত্রে আমরা আরও ফার্দার পড়বো যে রিপ্রোডাকশন হোয়েদার দ্যাট উড বি অ্যাসেক্সুয়াল, অযৌন জনন, নাকি সেটা সেক্সুয়াল যৌন জনন, নাকি সেটা ভেজিটেটিভ রিপ্রোডাকশন হতে পারে, অঙ্গজ জনন। বুঝতে পেরেছি প্রত্যেকে? সো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা তাদের আলাদাভাবে পড়বো। এবং দেখবে প্লান্টি যখন আমরা পড়বো, বা আগেও একটুখানি আমরা প্লান্টি সম্পর্কে পড়েছি এর আগে, সো যখন প্লান্টি তোমরা পড়েছো সেক্ষেত্রেও একটা স্পেসিফিক গ্রুপের তার রিপ্রোডাকশন টেকনিকটা কিভাবে হয়, তার জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন প্রসেসটা কিভাবে হয়, সেটাও আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখতে পাবো। তাহলে মনে হয় তোমরা বুঝলে যে এই চ্যাপ্টারের কন্টেন্টটা কি, এর মধ্যে কোন কোন জায়গাটা আমাদের পড়তে হতে পারে। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকে? বুঝতে পেরেছো আশা করি। আমি তোমাদের আরও 10 সেকেন্ড সময় দিই এই জায়গাটাকে একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য, একটু ভেবে নাও। ওকে, তোমরা তাহলে এই জায়গাটা একটুখানি ভাবতে থাকো, আমি আবার আমার সেই কঠিন কাজটা, বোর্ড মোছার কাজটা করতে থাকি। চলো। ওকে, তাহলে দেখো আমাদের প্রথম যে জায়গাটাকে নিতে হবে সেটা সেল ডিভিশন। তো আমরা ডিরেক্টলি সেল ডিভিশনে ঢুকছি না, আমরা জাস্ট ইন্টারেক্টিভ ওয়েতে একটু এগোবো। তোমরা বলবে আমায় কিছু প্রশ্নের উত্তর। যদি আমরা জাস্ট এই সেলটাকে ডিভাইড করাতে চাই, এই সেলটাকে আমরা কি করতে চাইছি? ডাবল করতে চাইছি তার নাম্বারটা, বা বাড়াতে চাইছি, কোন কোন স্ট্রাকচারটাকে আমায় বাড়াতে হবে? খুব সিম্পল, তুমি আমায় বলবে যে সেলের ভেতরে আছে তার ব্রেন, দিস ইজ দ্য নিউক্লিয়াস, দিস ইজ দ্য নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের বাইরে সেল মেমব্রেনের ভেতরে যে টোটাল কন্টেন্টটা, তাকে আমরা কি নামে ডাকি? ইয়েস, দ্যাট ইজ নেমড অ্যাজ সাইটোপ্লাজম। তাহলে একটা সেলকে ডিভাইড করাতে হবে মানে তার নিউক্লিয়াসটাকে ডিভাইড করাতে হবে, তার সাইটোপ্লাজমটাকে ডিভাইড করাতে হবে। তোমরা শুনেছো প্রত্যেকেই হয়তো যে নিউক্লিয়াসটাকে ডিভাইড করানোর যে পদ্ধতি, তাকে আমরা বলি ক্যারিওকাইনেসিস। ওকে, ক্যারিয়ন মিনস নিউক্লিয়াস, নিউক্লিয়াস। তাহলে ডিভিশন অফ নিউক্লিয়াস ইজ ইকুয়ালস টু ক্যারিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমটাকে যদি ডিভাইড করাতে চাও, তাহলে সাইটোপ্লাজমকে যদি আমরা ডিভাইড করাই, দ্যাট ইজ নেমড অ্যাজ সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াসের বিভাজন ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন সাইটোকাইনেসিস।
নিউক্লিয়াসটাকে যখন তুমি ডিভাইড করাতে চাও, নিউক্লিয়াসকে যদি তুমি বিভাজিত করতে চাও, তাহলে বলো তো নিউক্লিয়াসের মধ্যে যা যা আছে সেই টোটাল কন্টেন্টটাকে তোমায় ডাবল করতে হবে। বিভাজন যদি করতে চাও, আমার যদি দুটো সন্তান থাকে তাদেরকে আমি যদি আলাদা করে দিতে চাই, তাহলে আমার কাছে যা যা মেটেরিয়ালস আছে সবগুলোকে তো আগে ডাবল করতে হবে, তারপর তো আলাদা করা প্রশ্ন আসবে, তাই না? সো একইভাবে নিউক্লিয়াসকে তুমি যদি ডাবল করতে চাও, তাহলে নিউক্লিয়াসের মধ্যে যে কন্টেন্টগুলো তুমি পাবে সেই কন্টেন্টগুলোকে আগে তোমার কাজ ডাবল করতে হবে। সো এবার আমরা আসি দেখি নিউক্লিয়াসের মধ্যে তুমি কি কি কন্টেন্ট পেতে পারো। নিউক্লিয়াসের একদম বাইরে যে কভারটা, যেটা দিয়ে ইন্টারনাল মেটেরিয়ালগুলোকে ঢেকে রাখা থাকে, তাকে আমরা কি বলতে পারি? নিউক্লিয় পর্দা, দ্যাট ইজ নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। নিউক্লিয়ার মেমব্রেনের ভেতর দেখো আরেকটা কিছু ক্রোমাটিন ফাইবারস যুক্ত একটা ডেন্স অংশ আছে, এই জায়গাটাকে আমরা বলি নিউক্লিওলাস। তারপর দেখো এখানে আমরা আরো কিছু ম্যাট্রিক্স লাইক স্ট্রাকচার পেতে পারি, ধাত্রের মতো কিছু গঠন পেতে পারি, যেটাকে আমরা বলি নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস। ক্লিয়ার? দ্যাট ইজ নিউক্লিওপ্লাজম। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, যেটা নিয়েই আমরা এগোবো, এই মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, এই যে দেখো রেটিকিউলার স্ট্রাকচার, সুতোর মতন একটা গঠন, দ্যাট ইজ নেমড অ্যাজ নিউক্লিয়ার রেটিকিউলাম বা নিউক্লিওজালিকা। এম আই ক্লিয়ার? তাহলে দেখো আমরা নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট একটা জায়গা পেলাম, দ্যাট ইজ নিউক্লিয়ার রেটিকিউলাম। কেন ইম্পর্টেন্ট বলছি? কারণ দেখো এই প্রত্যেকটা জায়গাকে আমরা প্লাস মাইনাস বলতে পারি, এটা কোনো সেলের ক্ষেত্রে থাকতে পারে, আবার কোনো সেলের ক্ষেত্রে নাও থাকতে পারে, কিন্তু নিউক্লিয়ার রেটিকিউলাম দ্যাট ইজ মাস্ট ফর অল সেলস। এটা প্রোক্যারিওটিক সেল হোক, মেসোক্যারিওটিক সেল হোক, ইউক্যারিওটিক সেল হোক, যে কোনো প্রকার সেলের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার রেটিকিউলাম এই জায়গাটা কিন্তু মাস্ট। ওকে, সো এই যে নিউক্লিয়ার রেটিকিউলামটা তোমরা দেখলে, তাহলে এটা এরকম একটা নেট লাইক স্ট্রাকচার, নিউক্লিয়ার রেটিকিউলাম। ক্লিয়ার? বা এটাকে আমরা বলতে পারি দিস ইজ জেনেটিক মেটেরিয়াল, জেনেটিক মেটেরিয়াল বা প্রজননিক বস্তু। বেশিরভাগ ক্ষেত্রে সেটাকে ইয়েস ম্যাক্সিমাল ইট ইজ ডিএনএ। তাহলে বলো তো যার নাম নিউক্লিয়ার রেটিকিউলাম তার নামই কি? ইয়েস টেল মি, ইট ইজ ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। তাহলে যেটাই নিউক্লিয়ার রেটিকিউলাম তার নামই হলো ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড। এবার দেখো এই ডিএনএটা আমি তোমাকে ছোট্ট একটা অ্যাকাউন্ট বলি। ধরো একটা সেল, এই সেলের মধ্যে একটা নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ আছে। এই ডিএনএটাকে তুমি বের করলে বাইরে, বের করার পর তুমি সেটাকে এইভাবে লেন্থ বরাবর রাখলে তাকে, ঠিক আছে? তার লেন্থটাকে মেজার করতে চাইলে এই লেন্থটা ইট ক্যান গিভ ইউ আ ফিগার 2.2 মিটার। বুঝতে পেরেছি? আমার হাইট যদি নাও, আমি 1.5 মিটার বা তার থেকে একটু কম লম্বা, ঠিক আছে? 2.2 মিটার বা 2.2 মিটার এই হাইটটা তুমি ধরতে পারো। তোমরা প্রত্যেক অমিতাভ বচ্চনকে চেনো, অমিতাভ বচ্চনের যে হাইটটা ইট ইজ মোরাললেস 2.2 মিটার অর 2 মিটার। তাহলে ভাবো একটা সেল, একটা কোষ, সেখান থেকে তুমি যদি টোটাল ডিএনএটাকে বের করো, সেই ডিএনএটাকে তুমি একটুখানি গুছিয়ে রাখো তার লেন্থটাকে মেজার করার জন্যে, তাহলে এই যে টোটাল লেন্থটা তোমাকে দেবে সে, দ্যাট উড বি 2.2 মিটার। তাহলে বলো তো এত লম্বা একটা ডিএনএকে তুমি যদি একটা সেল, তার মধ্যে আবার কম ডায়ামিটারের একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে তুমি যদি রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমার কাছে ওই বেসিক একটাই প্ল্যান। তোমরা যেমন ওই বিশ্বকর্মা পুজোতে ঘুড়ি ওড়ানোর সময় কি করো, অনেকগুলো সুতো তোমাদের দরকার হয়, তাহলে সেই সুতোটাকে তোমরা কি খুলে ফেলে রাখো, নাকি একটা লাটাইতে সুন্দরভাবে জড়িয়ে রাখো? আনসার মি প্লিজ। ইয়েস, ডেফিনেটলি তোমরা কি করো? ওই লাটাইতে জড়িয়ে রাখো। তাহলে এই সুতোটাকে, এই ডিএনএটাকে, একেও কিন্তু গুছিয়ে রাখার জন্য তোমার একটা লাটাইয়ের প্রয়োজন। ক্লিয়ার? কি লাটাই দরকার তোমার? আমি লাটাইটা একটু গুছিয়ে নেব, যে কোনো লাটাই হলেই চলবে না। ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড এটা একটা পলিমার। ক্লিয়ার? এই পলিমারটা তৈরি করতে গেলে তোমার প্রয়োজন কিছু মনোমার্স। এই মনোমারগুলো এই ক্ষেত্রে দ্যাট ইজ নিউক্লিওটাইডস। বুঝেছি? তাহলে ডিএনএ বা নিউক্লিক অ্যাসিড হচ্ছে একটা পলিমার। নিউক্লিক অ্যাসিডটা যে মনোমার দিয়ে তৈরি হয়, সেই মনোমারগুলোর নাম হলো নিউক্লিওটাইডস। ওকে, এই নিউক্লিওটাইডসের মধ্যে তুমি আবার 3টে জিনিস পেতে পারো। একটা পেতে পারো পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস এবং তার সঙ্গে
ফসফেট, ওকে, ফসফরিক অ্যাসিড। তাহলে এই যে ফসফরিক অ্যাসিডের যে নেগেটিভ চার্জটা, দ্যাট উড বি দ্য চার্জ অফ দিস নিউক্লিক অ্যাসিড। তাহলে বলো ডিএনএ হোক বা আরএনএ, তার চার্জ কি? ইয়েস, দ্যাট উড বি নেগেটিভ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড। ক্লিয়ার? তাহলে দেখো, যদি তোমার কাছে সুতোটা নেগেটিভ হয়, তাহলে তুমি এমন একটা লাটাই নিশ্চয়ই পছন্দ করবে যে লাটাইটা পজিটিভলি চার্জড হবে, তাহলে তাদের অ্যাসোসিয়েশনটা একটা স্টেবল অ্যাসোসিয়েশন হবে, তাই না? সো তুমি এর জন্য যে লাটাইটাকে পছন্দ করলে, সেই লাটাইটার নাম হলো একটা হিস্টোন প্রোটিন। ওকে, লাটাইটার নাম কি বলো? ইয়েস, ইট ইজ হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিন এটা কেমন প্রোটিন? এটা একটা বেসিক প্রোটিন বা এটা একটা ক্ষারীয় প্রোটিন। কেন ক্ষারীয় প্রোটিন? তার কারণ তাতে যে অ্যামাইনো অ্যাসিডসগুলো আছে, সেগুলো ম্যাক্সিমালি বেসিক অ্যামিনো অ্যাসিড বা ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড। কারা? এক্সাম্পল বলো তো একটা। ইয়েস, দেয়ার লাইসিন, আর্জিনিন, হিস্টিডিন, এই জায়গাগুলো। ক্লিয়ার? তাহলে এইগুলো যেহেতু সেখানে প্রেজেন্ট আছে, তাহলে তোমরা আরেকটু যখন ডিটেলে পড়বে, সেখানে দেখবে যে অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচারগুলো কেমন, লাইসিন, আর্জিনিন, হিস্টিডিনের স্ট্রাকচার কেমন। সেখানে দেখবে যে ওখানে একটা NH3+ গ্রুপ শেষে আছে। ওকে, সো এই প্লাস যে জায়গাটা, এই প্লাসটা থাকার জন্য আলটিমেটলি দেখো এটাকে আমরা বলছি পজিটিভ। ক্লিয়ার? হিস্টোন প্রোটিন পজিটিভ, এবং ডিএনএ বা আরএনএ নিউক্লিক অ্যাসিড যেটা ছিল সেটা কেমন ছিল? নেগেটিভ। তাহলে বলো তো তাদের অ্যাসোসিয়েশনটা ঠিকঠাক হতে পারে কিনা? ইয়েস। তাহলে তুমি এটাকে পেঁচানোর জন্য বা এটাকে ঠিকঠাক কয়েল করে রাখার জন্যে তুমি নিউক্লিয়ার রেটিকুলামের সঙ্গে কাকে মিশিয়ে দিলে? তোমার লাটাইটা, এবং লাটাইটার নাম হলো হিস্টোন প্রোটিন। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছি প্রত্যেকে? ভেরি গুড। এবার দেখো, এই যে হিস্টোন প্রোটিনটা, এই হিস্টোন প্রোটিনটাকে আমরা যদি দেখি একটু, দেয়ার আর সেভারাল টাইপস অফ হিস্টোনস। ওকে, আমরা এখানে হিস্টোনের, আচ্ছা একটুখানি ক্লাসিফিকেশনটা দেখে নাও। হিস্টোনকে আমরা এইভাবে ক্লাসিফাই করি: হিস্টোন 1, হিস্টোন 2, হিস্টোন 3, হিস্টোন 4। 2টাকে আবার আমরা পেতে পারি হিস্টোন 2A এবং হিস্টোন 2B। এগুলো কিসের উপর ডিপেন্ড করে? এগুলো কোনোটাতে লাইসিন বেশি আছে, কোনোটাতে আর্জিনিন বেশি আছে, কোনোটাতে হিস্টিডিন বেশি আছে, কোথাও লাইসিন আর্জিনিনের পরিমাণ হিস্টিডিনের তুলনায় বেশি, কোথাও। সো এই টোটালি এটা ডিপেন্ড করছে যে কোন অ্যামিনো অ্যাসিডের আধিক্য সেখানে বেশি, আধিক্যটা আছে। ওকে, সো কোথায় কোন অ্যামিনো অ্যাসিড বেশি তার উপর ডিপেন্ড করে আমরা হিস্টোন প্রোটিনকে নামকরণ করছি। ক্লিয়ার? সো এখান থেকে দেখো, আমি H2A যেটা, এই হিস্টোন 2A যদি 2 কপি নিই, হিস্টোন 2B এটাকেও 2 কপি নিলাম। ওকে, হিস্টোন 3 সেটাকেও 2 কপি নিলাম, হিস্টোন 4 সেটাকেও 2 কপি নিলাম। তাহলে আমার কাছে টোটাল কটা হিস্টোনের কপি হলো? টেল মি প্লিজ। তাহলে 8 কপিজ। তাই আমরা এই গঠনটাকে বলি হিস্টোন অক্টামার। ক্লিয়ার? যেহেতু 8টা আছে, হিস্টোন অক্টামার। বলো হিস্টোন অক্টামারে কে অ্যাবসেন্ট? ইয়েস, আনসার ইজ H1 ইজ অ্যাবসেন্ট ইন হিস্টোন অক্টামার। ক্লিয়ার? তাহলে আমরা এখানে H1কে অ্যাবসেন্ট করলাম। তাহলে এই যে হিস্টোন অক্টামার, এই একটা কপি। লেটস টেক দিস ইজ আনাদার হিস্টোন অক্টামার, দিস ইজ আনাদার হিস্টোন অক্টামার। এর ওপরে আমি কাকে পেঁচাবো, কাকে কয়েল করব বলো? এই যে স্ট্রাকচারটা, দ্যাট ইজ ডিএনএ। তাহলে তুমি এবার ডিএনএটাকে নিয়ে গিয়ে দেখো, আমি ডিএনএটাকে নিয়ে গেলাম। এই ডিএনএটাকে, কনসেন্ট্রেট প্লিজ, দেখো হিস্টোন অক্টামারের ওপর আমরা কয়েল করলাম। আবার এখান থেকে বের করে নিয়ে এসে নেক্সট হিস্টোন অক্টামারের ওপর কয়েল করলাম। আবার এখান থেকে বের করে নিয়ে এসে নেক্সট হিস্টোন অক্টামারের ওপর কয়েল করলাম, অ্যান্ড সো অন। এইভাবে আমরা সেটাকে রান করছি। প্রশ্ন হলো এটাকে তুমি কতবার কয়েল করবে? মনে রাখবে ডেটাটা 1/3 বার। ঠিক আছে, 1.75 টাইমস, 1.75 টাইমস এটাকে কয়েল করলাম। তাহলে ওভারঅল কি দাঁড়ালো? ওভারঅল দেখলাম আমি এই ডিএনএটা যদি 2.2 মিটার এর লেন্থ থাকে, যখন আমি এটাকে কয়েল করলাম, বাঁধলাম, তখন বলো তো এর লেন্থটা আগের থেকে অনেকটা কমবে কিনা? ইয়েস, আমার টার্গেট তো সেটাই। আমি আমার এই 2.2 মিটার ডিএনএটাকে কি করতে চাইছি? আস্তে আস্তে হিস্টোন প্রোটিনের উপর পেঁচিয়ে তাকে কিন্তু আমি কি করতে চাইছি? একটু আগের থেকে বলো ছোট করতে চাইছি। বুঝতে পেরেছি? আরও ফার্দার কয়েলিং হয়, সেই ফার্দার কয়েলিংয়ের দিকে আমরা যাব না। আপাতত এইটুকুনি জায়গা আমাদের জানলে চলবে। এই যে স্ট্রাকচারটা তুমি বানালে, বলো তো দেখে অনেকটা এরকম মনে হচ্ছে যে একটা হার বানিয়েছি,
সেই হাড়ের ওপর মাঝে মাঝে পুঁতির দানা আছে, তাই না? সুতোগুলো পুঁতির দানার মধ্যে দিয়ে দিয়ে প্লেস করা আছে, যেখানে পুঁতির দানাগুলো কারা? পুঁতির দানাগুলো হলো হিস্টোন অক্টামার, আর সুতোটা হলো এই মাঝখানে ডিএনএটা। ক্লিয়ার? তাহলে এই যে স্ট্রাকচারগুলো তুমি বানালে, এই স্ট্রাকচারটাকে আমরা আরো এরকম একটা নামে ডাকি, যে সুতোর ওপর পুঁতির দানা বলা যেতে পারে। সুতোকে ইংরেজিতে আমরা কি বলি বলো? স্ট্রিং। পুঁতির দানাটাকে ইংরেজিতে কি বলি? বিডস। তাই আমরা এই গঠনটাকে বলি বিডস অন স্ট্রিং স্ট্রাকচার। ক্লিয়ার? লিখে ফেলি একটু, বিডস অন স্ট্রিং স্ট্রাকচার। কি বললাম এটাকে? বিডস অন স্ট্রিং স্ট্রাকচার, বা সুতোর ওপর পুঁতির দানার গঠন। এই গঠনটাকে আরো একটা নামে ডাকি, দ্যাট ইজ নেমড অ্যাজ নিউক্লিওজোম। ওকে, তাহলে বলো তো, যদি একটা শব্দ তোমাকে জিজ্ঞেস করে কেউ পরীক্ষায় যে নিউক্লিওজোম কি, বা নিউক্লিওজোম কিভাবে তৈরি হয়, নিউক্লিওজোমের গুরুত্ব কি, কিভাবে আমরা নিউক্লিওজোমকে তৈরি করি এবং কেন তৈরি করি, তাহলে তোমার কাছে নিশ্চয়ই আনসারটা ক্লিয়ার। বলো আমায়, নিউক্লিওজোম কিভাবে তৈরি হয়? ডিএনএ হিস্টোন অক্টামার বা হিস্টোন কোরের ওপর 1.3 বার 1.75 টাইমস কয়েল করে, আবার সেখান থেকে গিয়ে নেক্সট হিস্টোন অক্টামারকে 1.75 টাইমস কয়েল করে। এই যে স্ট্রাকচারটা আমরা তৈরি করলাম, দ্যাট ইজ নেমড অ্যাজ নিউক্লিওজোম স্ট্রাকচার। ওকে, সো দিস ইজ ওয়ান নিউক্লিওজোম, আনাদার নিউক্লিওজোম, আনাদার নিউক্লিওজোম, অ্যান্ড সো অন। কেন নিউক্লিওজোম গঠনটাকে তৈরি করা হলো? তার কারণ, যদি আমি এই ডিএনএটাকে এইভাবে পেঁচিয়ে না রাখি হিস্টোনের ওপর, তাহলে এত বড় ডিএনএটাকে কিন্তু আমার একটা সেলের মধ্যে, তার নিউক্লিয়াসের মধ্যে প্লেস করা সম্ভব হবে না। সো কাজটা কি বলতে পারি? কাজটা আমরা এরকম বলতে পারি নিউক্লিওজোমের, যে প্যাকেজিং অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএকে বা নিউক্লিক অ্যাসিডকে প্যাকেজ করতে সাহায্য করে নিউক্লিওজোম। এম আই ক্লিয়ার? তাই বলো, আমরা এখানে কি কি পড়লাম এই জায়গাতে? যদি আমরা সেলটাকে ডিভাইড করতে চাই, তাহলে তার নিউক্লিয়াসটাকে ডিভাইড করব। মন দিয়ে শুনবে প্লিজ। তাহলে নিউক্লিয়াসের ডিভিশনটাকে বললাম ক্যারিওকাইনেসিস। সাইটোপ্লাজমটাকে ডিভাইড করতে চাইলে তার নাম সাইটোকাইনেসিস। যদি ক্যারিওকাইনেসিসে আসি, তাহলে এক্ষেত্রে নিউক্লিয়াসকে ডিভাইড করা মানে নিউক্লিয়াসের মধ্যে যে মেটেরিয়ালসগুলো আছে সেই মেটেরিয়ালগুলোকে আমায় বাড়াতে হবে, তাই না? যদি মেটেরিয়ালগুলোকে তুমি বাড়াতে চাও, তাহলে দেখে নিই কি কি মেটেরিয়াল আছে সেখানে। তাহলে দেখলাম নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় রেটিকুলাম বা নিউক্লিয়ার রেটিকুলাম। ক্লিয়ার? নিউক্লিয় জালিকা। এই নিউক্লিয় জালিকাটা কে? ইয়েস টেল মি। নান আদার দ্যান নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। প্লিজ ক্লিয়ার ইওর কনসেপ্ট হিয়ার। তাহলে নান আদার দ্যান ডিএনএ। এই ডিএনএটা আমি দেখলাম একটা সেল থেকে যদি ডিএনএটাকে বের করি, তাহলে এর লেন্থ 2.2 মিটার। এটাকে তুমি যদি একটা ছোট্ট সেলের মধ্যে রাখতে চাও, তাহলে তোমাকে কিন্তু তাকে প্যাকেজ করতে হবে, তোমার লাটাই চাই। আবার দেখলে ডিএনএটা যেহেতু নেগেটিভলি চার্জ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড, তাহলে আমি এমন একটা লাটাই নিয়ে আসলাম। কি লাটাইটার নাম? হিস্টোন প্রোটিন। কেমন প্রোটিন? ক্ষারীয় প্রোটিন। কেন ক্ষারীয় প্রোটিন? কারণ সেখানকার অ্যামাইনো অ্যাসিডগুলো ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। কোন কোন ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড? লাইসিন হতে পারে, আর্জিনিন হতে পারে, হিস্টিডিন হতে পারে। ক্লিয়ার? কোথায় কার আধিক্য আছে, কোথায় কার পরিমাণ বেশি আছে, তার উপর বেস করে তাকে আবার ক্লাসিফাই করলাম H1, H2, H3, H4, 2A, 2B। হিস্টোন কোর বানিয়েছি, সেখানে কাকে নিয়ে নি? H1কে নিয়ে নি। H1কে দেবো কোথায়? তাহলে তোমরা মনে রাখতে পারো যে ডিএনএটা যেখান দিয়ে এন্ট্রি এবং এক্সিট করলো, অর্থাৎ ডিএনএটা যেখান দিয়ে নিউক্লিওজোমে এন্টার করেছিল এবং যেখান দিয়ে এক্সিট করেছে, সেই জায়গাতে তুমি পেতে পারো H1 হিস্টোনকে। ক্লিয়ার? সো দিস ওয়ান ইজ H1 হিস্টোন। এম আই ক্লিয়ার? আরো একটা হিস্টোন টাইপ তুমি পেতে পারো, দ্যাট ইজ H5। ইউ ক্যান হ্যাভ H5 ইন কেস অফ বার্ডস। ওকে, তাহলে আশা করি এই জায়গাটুকু বুঝতে পেরেছো তোমরা? ক্লিয়ার হয়েছে এটুকু? কোনো জায়গাতে সমস্যা আছে এটা? ওকে, তাহলে এই জায়গাতে যদি অসুবিধা না থাকে, তাহলে আমরা এবার এখান থেকে একটুখানি এগোই, যে এই যে নিউক্লিক অ্যাসিড মেটেরিয়ালটা আছে, এটাকে আমরা কি করে ডাবল করতে পারি, বা আরো বাকি জায়গাগুলোকে কিভাবে ডাবল করা যেতে পারে। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? তাহলে তোমরা একটুখানি আবার 10 সেকেন্ড ভাবতে থাকো, আমি ততক্ষণে আবার এই কাজটা করে ফেলি, বোর্ডটাকে ক্লিয়ার করা। ওকে, তাহলে আমি এটাকে মুছলাম। একটু দেখার থাকলে এখনো 2 সেকেন্ড 3 সেকেন্ড দেখে নাও, বা একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে,
দিস ইজ দ্য টাফেস্ট জব। ওকে, তাহলে কোথায় ছিলাম আমরা? নিউক্লিয় জালিকা ছিল, হিস্টোন প্রোটিনকে সেখানে দিয়েছিলাম, দেখলাম সেটা হিস্টোন প্রোটিনের ওপর পেঁচিয়ে আগের থেকে কনডেন্সড একটা গঠন তৈরি করলো। ওকে, এই গঠনটাকে আমরা বলি ক্রোম্যাটিন ফাইবার বা ক্রোম্যাটিন জালিকা। তাহলে ছিল আমার কাছে নিউক্লিয় জালিকা, এই নিউক্লিয় জালিকাতে আমি হিস্টোন প্রোটিন দিয়েছি, হিস্টোন প্রোটিনের ওপর সে কয়েল করেছে, আলটিমেটলি দেখো আগের থেকে একটা অনেক ডেন্স স্ট্রাকচার তৈরি হলো, আগের থেকে কনডেন্সড একটা স্ট্রাকচার, ঘনীভূত একটা গঠন তৈরি হলো। এই গঠনটাকে তুমি যদি একটু অবজার্ভ করো দেখবে কিছু জায়গাতে ঘনীভবনের মাত্রা অনেক বেশি। ক্লিয়ার? দেখো আমি যেগুলো ইয়েলো দিয়ে লিখছি। আবার কিছু জায়গাতে দেখবে ঘনীভবনের মাত্রা রিলেটিভলি অনেক কম। যেখানে ঘনীভবনের মাত্রা অনেক বেশি, তাহলে আমি এর সম্পর্কে কি কি বৈশিষ্ট্য এখানে পেতে পারি দেখো। এটা কি জিনিস? তাহলে যেখানে ঘনীভবনের মাত্রা বেশি সেটাও একটা ক্রোমাটিন ফাইবার, যেখানে ঘনীভবনের মাত্রা কম সেটাও একটা ক্রোমাটিন ফাইবার। যেখানে মাত্রা বেশি আমি লিখলাম যে এখানে আমরা কয়েলিংয়ের লেভেলটা অনেক বেশি পাবো, তাই না? তাহলে লিখলাম হাই কয়েল। ক্লিয়ার? কিন্তু দেখো এখানে আমরা বললাম কয়েলিংয়ের লেভেল অনেক কম, তাহলে বললাম লো কয়েল বা ডিএনএতে কয়েলিংয়ের পরিমাণ কম। যেখানে হাই কয়েল সেখানে অ্যাক্টিভ ডিএনএ এর পরিমাণ কিন্তু অনেক কম। যেখানে লো কয়েল সেখানে কিন্তু অ্যাক্টিভ ডিএনএ পরিমাণ রিলেটিভলি অনেক বেশি। তুমি আমায় প্রশ্ন করবে যে স্যার অ্যাক্টিভ ডিএনএ জিনিসটা কি, কাকে আমরা অ্যাক্টিভ ডিএনএ বলবো? সিম্পল, যে ডিএনএ তার কাজটা ঠিকঠাক পালন করে তার নাম অ্যাক্টিভ ডিএনএ, যে ডিএনএ তার কাজটা ঠিকঠাক পালন করে না তার নাম ইনঅ্যাক্টিভ ডিএনএ। তাহলে বলো তো কোন ডিএনএ কে অ্যাক্টিভ ডিএনএ বলবো? যে তার কাজ ঠিকঠাক করবে। এবার প্রশ্ন হচ্ছে ডিএনএর কাজ কি? তাহলে ডিএনএর কাজ কি জানো? মন দিয়ে শুনবে। ডিএনএ হলো দ্বিতন্ত্রী গঠন। এই দ্বিতন্ত্রী গঠনের ওপর এক ধরনের মেসেজ থাকে, একটা বার্তা থাকে। আমি ওই কঠিন বার্তার দিকে যাচ্ছি না, আমি বার্তাটাকে একটু সহজ করে নিই। ওকে, চলো। ধরো
এই ডিএনএর ওপর একটা বার্তা লেখা আছে, সেই বার্তাটার নাম হলো আই নিড হেল্প। ক্লিয়ার? ডিএনএতে কি বার্তা, এরকম বার্তা ডিএনএতে থাকে না, কিন্তু আমি বার্তাটাকে সহজ করে নিই একটু। ওকে, চলো। সো ডিএনএতে একটা বার্তা লেখা আছে, তার নাম আই নিড হেল্প। আমি এই বার্তাটাকে একটা ডিএনএ থেকে আর একটা ডিএনএর মধ্যে নিয়ে আসতে চাই। তাহলে বলো তো বার্তাটা কেমন থাকবে? এটাও একটা ডিএনএ কপি, এটাও একটা ডিএনএ কপি, তাহলে এক্স্যাক্টলি সেম কপি এখানে আছে। যদি এক্স্যাক্টলি সেম কপি থাকে তাহলে বলো তো এর ওপরেও বার্তাটা কেমন থাকবে? আই নিড হেল্প। ক্লিয়ার? তাহলে এখানে কোনো ধরনের পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে এই কপিটা আর এই কপিটা বলতে পারি দুজন হুবহু, একজন আরেকজন রেপ্লিকা বলা যেতে পারে। ইয়েস, তাহলে এরা দুজন হলো পরস্পরের রেপ্লিকা। আর যেহেতু এটা একটা পদ্ধতি, TION শান মানে একটা পদ্ধতি, তাহলে রেপ্লিকেশন কেন? কারণ এটা এমন একটা পদ্ধতি, এমন একটা শান যেখানে কি হয়েছে, রেপ্লিকা তৈরি হয়েছে, তাই আমরা এই প্রসেসটাকে বলি রেপ্লিকেশন। কার রেপ্লিকা? ডিএনএ রেপ্লিকা, তাই তার নাম ডিএনএ রেপ্লিকেশন। এম আই ক্লিয়ার? তাহলে ডিএনএ কি কাজ করতে পারলো? একটা ডিএনএ থেকে আরেক কপি ডিএনএ তৈরি করে ফেলতে পারলো। নেক্সট, এই মেসেজটাকে আমার মনে হলো আমি ডিএনএ থেকে একটা আরএনএর মধ্যে নিয়ে নিই। ওকে, তাহলে বলো তো ডিএনএ মানে নিউক্লিক অ্যাসিড, আরএনএ মানে নিউক্লিক অ্যাসিড, তাহলে মেসেজ দুটো একই থাকবে নাকি আলাদা থাকবে বলে তোমার মনে হয়? যদি দুটো সেম হয়, এটাও নিউক্লিক অ্যাসিড এটাও নিউক্লিক অ্যাসিড, তাহলে বার্তাটা একই হবে না আলাদা? ইয়েস, দ্যাট উড বি সেম। আবার দেখো, এটার নাম ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এটার নাম রাইবো নিউক্লিক অ্যাসিড, তাহলে বলো তো দুটো ডিফারেন্ট নিউক্লিক অ্যাসিড কিনা? তাহলে যদি দুটো ডিফারেন্ট নিউক্লিক অ্যাসিড হয় তাহলে তার বার্তাটা একই থাকবে না আলাদা? ইয়েস, টেল মি প্লিজ। আলাদা হবে। তাহলে এটা কি করে পসিবল? একবার বললাম যে এর সঙ্গে এর বার্তাটা একই হবে কারণ দুজন নিউক্লিক অ্যাসিড, আবার বললাম না এর সঙ্গে এর বার্তাটা আলাদা হবে তার কারণ এটা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর এটা রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে কোনটা সত্যি? দুটোই সত্যি। কীরকম দেখো, আমি বার্তাটাকে একটুখানি লিখি কিভাবে। বার্তাটাকে লিখলাম আই নিড হেল্প। ওকে, তাহলে বলো তো যদি তোমরা বোর্ডের দিকে না তাকিয়ে বলো ডিএনএতে কি বার্তা আছে? আই নিড হেল্প। আরএনএতে কি বার্তা আছে? আই নিড হেল্প। তাহলে বলো তো দুটো সেম বার্তা কিনা? ইয়েস, দুটো সেম। আবার এবার বোর্ডের দিকে তাকিয়ে বলো ডিএনএতে কি বার্তা আছে? আই নিড হেল্প। আরএনএতে কি বার্তা আছে? আই নিড হেল্প। তাহলে বলো তো কিছু পার্থক্য হয়েছে কিনা? ইয়েস, কিছু একটা পার্থক্য হয়েছে, তাই না? এই পার্থক্য বা চেঞ্জ বা পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা বলি ট্রান্স। ওকে, ট্রান্স মিন্স চেঞ্জ, পরিবর্তন। কি চেঞ্জ হয়েছে দেখো, এটা কিন্তু ইংরেজি স্ক্রিপ্টে লেখা ছিল, এটা বেঙ্গলি স্ক্রিপ্টে লেখা আছে, তাই চেঞ্জ হলো কিন্তু স্ক্রিপ্ট, তাই আমরা বলি কার চেঞ্জ হলো? SCRIPT, স্ক্রিপ্টের চেঞ্জ হলো। আর এটাও একটা পদ্ধতি, তাই TION শান। তাহলে বলো তো ট্রান্সক্রিপশন মানে আমরা ডিএনএ থেকে কি তৈরি করে ফেললাম? আরএনএ তৈরি করে ফেললাম। আই থিঙ্ক ইটস ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে ডিএনএর কাজ হচ্ছে কিন্তু ডিএনএ কি তৈরি করলো? ডিএনএ থেকে একটা ডিএনএ তৈরি করতে পারলো, সে আবার সেখান থেকে একটা আরএনএ তৈরি করতে পারলো। নেক্সট, এই আরএনএর মধ্যে মেসেজটা এবার আমরা নিয়ে চলে আসতে চাই একটা প্রোটিনের মধ্যে। ওকে, প্রোটিন মানে কি বলো? প্রোটিন মিন্স অ্যামাইনো অ্যাসিড। তাহলে এতক্ষণ তোমার কাছে ছিল নিউক্লিক অ্যাসিড, এখন তুমি সেখান থেকে তাকে নিয়ে আসলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। তাহলে বলো তো দুটো মেসেজ ডিফারেন্ট হবে কিনা? হওয়াই উচিত। হ্যাঁ, হয়েছেও তাই। দেখো কি হলো, মেসেজটা হয়ে গেল আমার সাহায্যের প্রয়োজন। ক্লিয়ার? তাহলে বলো তো কিছু চেঞ্জ হয়েছে? ইয়েস, যদি চেঞ্জ হয় তার নাম ট্রান্স। কে চেঞ্জ হয়েছে? দেখো পুরো ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে গেছে। তাহলে ল্যাঙ্গুয়েজ ফর LA নিলাম, এটা একটা পদ্ধতি, শান, ট্রান্সলেশন। ক্লিয়ার? তাহলে বলো তো আলটিমেটলি আমি যদি ডিএনএকে জিজ্ঞেস করি এই ডিএনএ তুমি কি করো, ডিএনএ কি বলতে পারে? যে স্যার আমি তো প্রোটিন তৈরি করতে পারি, এটাই আমার কাজ একমাত্র। ওকে, তাহলে যদি তোমার কাছে যে কেউ জানতে চায়, যে কোনো সময় জানতে চায় যে হোয়াট উড বি দ্য মেন ফাংশন পারফর্ম বাই ডিএনএ, দ্য অনলি ফাংশন পারফর্ম বাই ডিএনএ ইজ প্রোটিন সিনথেসিস। ক্লিয়ার? এর মধ্যে মেসেজ আছে, প্রোটিন তোমায় দিতে পারে সেই জন্য। তাহলে দেখো অ্যাক্টিভ ডিএনএ কার নাম? যে ডিএনএ যত বেশি প্রোটিন সিনথেসিস করতে পারে তার নাম অ্যাক্টিভ ডিএনএ। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো কোন ডিএনএ কত বেশি অ্যাক্টিভ বা কোন ডিএনএ কত বেশি প্রোটিন তৈরি করতে পারে?
তার জন্য আবার তোমাকে একটা ছোট্ট ডেটা জেনে রাখতে হবে যে ডিএনএ এখান থেকে যদি আমি আরএনএ তৈরি করতে চাই, তাহলে এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে, দ্বিতন্ত্রী ডিএনএটাকে প্রথমে ভেঙে তোমায় সিঙ্গেল স্ট্র্যান্ডেড করতে হবে, একতন্ত্রী। তাহলে যদি দ্বিতন্ত্রীকে একতন্ত্রী করতে হয়, তাহলে বলো তো কোন ডিএনএ থেকে প্রোটিন তৈরি সুবিধে? যে ডিএনএটা খুব বেশি পেঁচিয়ে আছে সেটা, নাকি যে ডিএনএটা রিলেটিভলি ওপেন পড়ে আছে সেটা? আনসার মি প্লিজ। ডেফিনেটলি তোমরা আমার সঙ্গে একমত যে ডিএনএ যত বেশি ওপেন বসে আছে, যার প্যাচের সংখ্যা যত কম, সে কিন্তু তত রেডি প্রোটিন তৈরির জন্য। তাই দেখো আমরা আবার এই লাইনটাতে ফিরে আসি যে যেখানে কয়েল বেশি, বুঝবে আশা করি, যেখানে কয়েল বেশি সেখানে অ্যাক্টিভ ডিএনএ কম, যেখানে কয়েল কম সেখানে অ্যাক্টিভ ডিএনএ বেশি। বোঝা গেল কথাটা? এবার বলো, যদি অ্যাক্টিভ ডিএনএ কম থাকে তাহলে আরএনএ এবং প্রোটিনের পরিমাণও কম হবে। তাহলে লিখলাম অ্যাক্টিভ ডিএনএ কম মানে, কনসেন্ট্রেট প্লিজ, আরএনএ এবং প্রোটিনের পরিমাণ কম। অ্যাক্টিভ ডিএনএ বেশি মানে আরএনএ এবং প্রোটিনের পরিমাণ বেশি। এবার দেখো তোমার কাছে একটা সুতো আছে, ঠিক আছে, সাদা সুতো। ওই সাদা সুতোটা তুমি কতগুলো জায়গাতে গিট দিলে, তাহলে গিট দেওয়া মানে এই জায়গাগুলো। এবার ওইটাকে তুমি একটা উজালাতে ডোবালে বা নীলের একটা সলিউশনের মধ্যে ডোবালে, ঠিক আছে। তাহলে বলো তো ওটাকে তুমি তুলে নেওয়ার পর কোন জায়গা পাবে যেখানে ওটা ডার্কলি স্টেন নেবে, ডার্কলি কালার্ড হবে? নিশ্চয়ই কোন জায়গাটা বলো? যে জায়গাটাতে তোমার গিট দেওয়া ছিল। একইভাবে তাহলে ক্রোমোজোমকে, এটাকে তো আমরা নিশ্চয়ই নীল বা উজালাতে স্টেন করতে পারবো না, ডেফিনেটলি, তাই তো? সো ক্রোমোজোমকে কোন জায়গাতে স্টেন করা যায়? যে স্টেন নিয়ে ক্রোমোজোমকে রং করি আমরা, তার নাম অ্যাসিটোঅরসিন। ওকে, অ্যাসিটোঅরসিন। অ্যাসিটোঅরসিন দিয়ে যদি তুমি এই পার্টটাকে স্টেন করো, তাহলে দেখো এটা নিশ্চয়ই গাঢ়ভাবে রঞ্জিত হবে, তার কারণ এখানে গিটটা দেওয়া ছিল। তাহলে এটা ডার্কলি স্টেন নেবে। আর দেখো এই যে পার্টটা যেখানে প্যাচ কম ছিল, অর্থাৎ যে পার্টটাতে গিট ছিল না, এটা নিশ্চয়ই কেমনভাবে স্টেন নেবে বলো? ইয়েস, লাইটলি স্টেন নেবে। তাহলে এই যে দুটো জায়গা তোমাকে প্রোভাইড করা হয়েছে, দেখো একটা পার্ট আবার একবার মনে করিয়ে দিই, কয়েল বেশি, অনেক বেশি প্যাঁচানো, তাই অ্যাক্টিভ ডিএনএ কম। এই জায়গা থেকে আমরা বলেছিলাম আরএনএ প্রোটিনের পরিমাণ কম। যদি আমরা এটাকে অ্যাসিটোঅরসিন দিয়ে রং করি তাহলে ডার্কলি স্টেন নেবে। এই অংশটা দেখো লো কয়েল, অ্যাক্টিভ ডিএনএ পরিমাণ বেশি, আরএনএ প্রোটিনের পরিমাণ বেশি। যদি আমরা স্ট্রেন করি তাহলে লাইটলি স্ট্রেন নেবে। তাহলে এই দুটো পার্টই কিন্তু ক্রোম্যাটিন। ওকে, এটাও একটা ক্রোম্যাটিন বা ক্রোম্যাটিন ফাইবার, এটাও একটা ক্রোম্যাটিন ফাইবার। এই দুটো ক্রোম্যাটিন ফাইবারের মধ্যে আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার পছন্দ মতন একটা ক্রোম্যাটিনকে বেছে নাও, তাহলে তুমি কোনটাকে বেছে নেবে বলো? নিশ্চয়ই তোমরা এই ক্রোম্যাটিনটাকেই বেছে নেবে, তার কারণ তুমি চাইবে যে ক্রোম্যাটিন তোমাকে সব থেকে বেশি প্রোটিন দিতে পারে সেটাই তোমার কাজের জিনিস। তাহলে তুমি এখান থেকে এই পার্টটাকেই বেছে নিলে যে পার্ট থেকে তুমি প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি করতে পারবে। তাহলে যদি এটাকে বেছে নাও তাহলে আমি বলতে পারি এই ক্রোম্যাটিনটা হচ্ছে আদর্শ ক্রোম্যাটিন। ক্লিয়ার? তাহলে আদর্শ কোষের নাম যদি ইউক্যারিওটিক কোষ হয়, কারণ আদর্শ নিউক্লিয়াস যুক্ত, তাহলে ইউ কথাটার মানে কি দাঁড়ালো? ইউ মিনস, টেল মি প্লিজ, ইউ মিনস আইডিয়াল। ক্লিয়ার? তাহলে বলো তো এইটাকে আমরা বলতে পারি আইডিয়াল ক্রোম্যাটিন, বা আমরা কি নাম দিলাম বলো? ইউ ক্রোম্যাটিন। সো ভেরি ইম্পর্টেন্ট টার্ম, পরীক্ষায় প্রায়শই জানতে চায় যে ইউ ক্রোম্যাটিন কাকে বলে। বুঝতে পেরেছো? আর এই যে পার্টটা যেটা আদর্শ ক্রোম্যাটিন নয়, যেটা তোমাকে প্রোটিন দিতে পারে না খুব বেশি, দ্যাট ইজ নেমড অ্যাজ হেটারোক্রোম্যাটিন। তাহলে বলো ইউ ক্রোম্যাটিন কি, হেটারোক্রোম্যাটিন কি? ইউক্রোম্যাটিন হেটারোক্রোম্যাটিনের মধ্যে পার্থক্য কোন কোন জায়গাতে? আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। একটা জিনিস এদের মধ্যে কমন আছে, তোমার কাছে পরীক্ষায় জানতে চাইতে পারে যে ইউক্রোম্যাটিন হেটারোক্রোম্যাটিনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখো। সাদৃশ্য কি? এরা প্রত্যেকেই নিউক্লিক অ্যাসিড, এবং তুমি সেল ডিভিশন যখন পড়বে তখন আরও ডিটেলে পড়বে যে দুটোকেই আমরা কিন্তু ইন্টারফেজে পাই। ওকে, কোন দশাতে পাবো? এদেরকে ইন্টারফেজে পাবো। ক্লিয়ার? তাহলে বুঝলাম ইউক্রোম্যাটিন এবং হেটারোক্রোম্যাটিন জিনিসটা কি। এবার দেখো যখন তুমি ইউক্রোম্যাটিন হেটারোক্রোম্যাটিন তৈরি করে ফেলতে পারলে, এটাকে আমি ফার্দার আরও কয়েলিং করতে চাই। সো এই গঠনটাকে আমি ফার্দার আরও কয়েলিং করতে চাই, এবং তার জন্য তোমাকে আরও কিছু প্রোটিনের সাহায্য দরকার। যেমন তোমরা হিস্টোন প্রোটিনের সাহায্য নিয়েছিলে, ওটা একটা ক্ষারীয় প্রোটিন ছিল। কিছু পরিমাণ আমরা অ্যাসিডিক প্রোটিনেরও সাহায্য নিই। যেমন ধরো তোমরা দেখবে আমরা
HMG বক্স বলে একটা প্রোটিনের সাহায্য নিতে পারি। ক্লিয়ার? HMG বক্স প্রোটিন। আবার দেখো আমরা স্ক্যাফোল্ড প্রোটিন SCAFFOLD স্ক্যাফোল্ড প্রোটিন বলে একটা প্রোটিনের সাহায্য নিতে পারি। এই HMG বক্স, স্ক্যাফোল্ড প্রোটিন এগুলোর সাহায্য নিয়ে আমরা এইটাকে আরও ফার্দার কয়েল করে যে গঠনটাতে নিয়ে আসি, তোমরা নিশ্চয়ই সেই গঠনটা চিনতে পারবে। দেখো কি এর নাম? ইয়েস, ইট ইজ none other than chromosome. Clear? It is none other than chromosome. Clear? Chrome means color, zome means stable body, অর্থাৎ যেটাকে খুব সহজে তুমি চেঞ্জ করতে পারবে না তার গঠনটাকে। এবং এটাকে কি করা যায়? রং করা যায়। কি দিয়ে রং করা যায়? ইয়েস, আনসার প্লিজ। অ্যাসিটোঅরসিন দিয়ে রং করা যায়। তাহলে এই গঠনটাকে আমরা কি নামে ডাকি? ক্রোমোজোম। প্রথম ক্রোমোজোম শব্দটা কে ব্যবহার করেছিলেন? ভদ্রলোকের নাম কি? ইয়েস, ওয়াল্ডেয়ার। ক্লিয়ার? ওয়াল্ডেয়ার প্রথম ক্রোমোজোম শব্দটা ব্যবহার করেছিলেন। তাহলে ক্লিয়ার কিভাবে আমরা ক্রোমোজোমকে নিয়ে চলে আসলাম? বুঝতে পেরেছি? এই ক্রোমোজোমের মধ্যে যদি আমি বলি কেমিক্যালি ক্রোমোজোম ইজ মেড আপ অফ হোয়াট? কি দিয়ে তৈরি ক্রোমোজোম? তাহলে তুমি একটুখানি আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে তুমি বলতে পারবে ক্রোমোজোমটা বানাতে গেলে তোমার কার কার হেল্প নিতে হয়েছিল বলো? এক, তোমার প্রথম হেল্প নিতে হয়েছিল এই সুতোটার, এই দড়িটার। তাহলে দড়িটার নাম কি? দড়িটার নাম ডিএনএ। ওকে, বা নিউক্লিক অ্যাসিড। প্লাস তোমাকে এইটাকে, দড়িটাকে পেঁচানোর জন্য একটা লাটাইয়ের প্রয়োজন হয়েছিল। লাটাইটার নাম কি? ইয়েস, হিস্টোন প্রোটিন। ক্লিয়ার? হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিনটা কেমন প্রোটিন ছিল? বেসিক প্রোটিন বা ক্ষারীয় প্রোটিন। তার সঙ্গে আর কি দরকার হয়েছে? খুব অল্প পরিমাণে হলেও দেখো HMG বক্স এবং কি এটা? স্ক্যাফোল্ড প্রোটিন। এই প্রোটিনগুলোকে আমরা বলি দিজ আর অ্যাসিডিক প্রোটিন। দিজ আর অ্যাসিডিক প্রোটিন। তাহলে এর সঙ্গে আমাদের কিছু পরিমাণ অ্যাসিডিক প্রোটিনের প্রয়োজন হয়েছে। মনে রাখবে যে ডিএনএ ম্যাক্সিমালি ইট টেক্স আপ টু 50%, হিস্টোন প্রোটিন মোটামুটি 45%-এর মতো, আর বাকি 5% ইউ ক্যান হ্যাভ অ্যাসিডিক প্রোটিন। ক্লিয়ার? তাহলে আমরা ক্রোমোজোম কি জিনিস, বেসিক কোন জায়গা থেকে আমরা ক্রোমোজোমকে ডেভেলপ করলাম, এবং এই ক্রোমোজোম যেটা এই কপিটাকেই ডাবল করতে হবে। তুমি যদি একটা সেলকে ডিভাইড করতে চাও তাহলে নিউক্লিয়াসের মধ্যে আমরা ক্রোমোজোমকে খুঁজে পাবো। কিভাবে পেলাম সেটা দেখলাম। এই ক্রোমোজোমের কপিটাকেও কিন্তু তোমায় ডাবল করতে হবে। তার কারণ একটা সেল থেকে দুটো সেলে তুমি যদি কনভার্ট করতে চাও তাহলে তোমাকে প্রথম একটা ক্রোমোজোমকে দুটো ক্রোমোজোমে কনভার্ট করতে হবে, তারপর সেই ক্রোমোজোমটাকে কিন্তু দুটো সেলের মধ্যে সমানভাবে তুমি ডিভাইড করে দিতে পারো। ক্লিয়ার? তাহলে আমরা কি পড়লাম আজকে? দেখলাম ক্রোমোজোমটাকে কিভাবে তৈরি করা যেতে পারে। ক্রোমোজোম সমান সমান কি? তোমরা বইতে ডেফিনেশন পড়বে যে ক্রোমোজোম হলো নিউক্লিয় প্রোটিন। কেন? তার কারণ নিউক্লিক অ্যাসিড আছে আর তার সঙ্গে প্রোটিন আছে, তাই তার নাম নিউক্লিয় প্রোটিন। স্বপ্রজননশীল বা সেলফ রিপ্রোডিউসিং। আমরা দেখব যে এই ক্রোমোজোমের মধ্যে কি আছে? ডিএনএ প্লাস প্রোটিন। এই ডিএনএটাকে তুমি ডাবল করতে পেরেছো? ইয়েস, তোমার কাছে প্রসেস আছে ডিএনএ রেপ্লিকেশন। তাহলে ডিএনএটাকে ডাবল করলে আর কি আছে ক্রোমোজোমের মধ্যে? হিস্টোন প্রোটিন আছে। তোমরা পরে দেখবে হিস্টোনটাকে আমরা কোষ বিভাজনের কোন দশায় গিয়ে তাকে ডাবল করে ফেলি। তাহলে আলটিমেটলি এই টোটাল জিনিসটাকে তুমি যদি ডাবল করে ফেলতে পারো তার মানে এ তার কপি নাম্বার বাড়াচ্ছে, রিপ্রোডিউস করছে, তাই আমরা তাকে বলেছিলাম সেলফ রিপ্রোডিউসিং বা স্বপ্রজননশীল। থাকবে কোথায় বলো ক্রোমোজোম? তুমি যদি এই ডিএনএ কে খুঁজতে চাও থাকবে কোথায়? নিউক্লিয়াসে। তাহলে একইভাবে ক্রোমোজোমের লোকেশন পেতে গেলে আবার তোমাকে নিউক্লিয়াস, একটা সেলের মধ্যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে তোমাকে এই ক্রোমোজোমগুলোকে খুঁজে পেতে হবে। ক্লিয়ার? কি কাজ করে? এর মধ্যে আছে ডিএনএ, আর ডিএনএ এর কাজকে তুমি অনেকবার শুনেছো যে ডিএনএ এর কাজ প্রোটিন সিনথেসিস, তাই এটা একটা স্পেসিফিক প্রোটিন সিনথেসিসের বার্তা বহন করে, প্রোটিন সংশ্লেষের বার্তা বহন করে। ওকে, তাহলে এই জায়গাটাকে বুঝতে পেরেছো? তাহলে নেক্সট ক্লাসে আমরা কি করব? নেক্সট ক্লাসে আমরা এই ক্রোমোজোমের স্ট্রাকচারটা নিয়ে ডিটেল স্টাডি করব। ওকে, ক্রোমোজোমে কি কি গঠন থাকতে পারে, কেমন টাইপের ক্রোমোজোম আমাদের বডিতে আছে, কোন ক্রোমোজোমকে কি নাম দিই, কোন ক্রোমোজোম কি কাজ করতে পারে, কোন ক্রোমোজোমকে দেখতে কেমন, তার যে হাতগুলো আছে সেই হাতগুলোকে কি বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? সো আশা করি তোমরা এই জায়গাটুকু বুঝতে পেরেছো। যদি কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকে তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। আমরা পরে ক্লাস আবার তোমাদের প্রবলেমগুলোর আনসার দিয়েই শুরু করব। সো থ্যাংক ইউ প্রত্যেককে। সবাই সুস্থ থাকো এবং পড়াশোনা করো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।